করা হয়েছে। সো বুঝতেই পারতেছেন যে জন ন্যাশ অ্যাকচুয়ালি কে? উনার প্রোফাইলটা তো বুঝতে পারছেন। আচ্ছা আরেকটু বলি নাহলে বুঝতে পারবেন না। বিশ্বযুদ্ধকালীন চল চ চলাকালীন সময়ে মিত্রপক্ষ উনাকে নিয়ে আসে, উনার হেল্প নেন ফর ডিকোডিং দ্য সিক্রেট কোড অফ ওয়ার। হ্যাঁ? অপোনেন্টদের যে কোড, সেই কোডগুলো ফ্রিকোয়েন্সিতে ধরা পড়লে সেগুলো মানেটা কি সেগুলোকে ডিকোডিং করে তখন উনি মানে বলতেন আসলে এটার মানে হচ্ছে এই, এটার মানে হচ্ছে অমুক জায়গায় অমুক ইসে ফোর্স করা হবে, বম্বিং করা হবে, স্ট্রাইক করা হবে, হ্যাঁ? এরকম আরকি। সো বুঝছেন? উনার এই ইন্টেলেকচুয়াল লেভেল বুঝছেন? ইয়েস স্যার। হুম। এটা হচ্ছে একটা বিখ্যাত মুভি। এটা আপনারা এই অভিনেতাকে নাম শুনছেন কিনা জানি না। রাসেল ক্রো। আমাদের সময় বা আমাদের আগেকার সিনিয়র জেনারেশনদেরও সময়কার সে বিখ্যাত অভিনেতা। হ্যাঁ? অনেক পুরস্কার-টুস্কার পাইছে আরকি। বিখ্যাত অভিনেতা। যেমন এই হলিউডে যেমন আমির সালমান খান টাইপের আমির খান, সালমান খান, শাহরুখ খান টাইপের যেরকম না? তো উনি হচ্ছে ওই টাইপের আরকি। মানে হলিউডের আরকি। বুঝছেন? খুব প্রমিনেন্ট আ অভিনেতা রাসেল ক্রো। আচ্ছা হাওয়েভার আমি এখন ২ মিনিটের একটা ভিডিও এটা আ শেয়ার করব আপনাদের সাথে। আমাকে আমাকে কেউ একজন বলবেন তো শোনা যাচ্ছে কিনা সাউন্ড? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। The eager young minds of tomorrow. Can we leave one open, Professor? It's really hot, sir. Your comfort comes second to my ability to hear my own voice. Personally, I think this class will be a waste of your, and what is infinitely worse, my time. However, here we are, so you may attend or not. You may complete your assignments at your whim. We have begun. Miss. Excuse me! Excuse me! Hey, hey! Hi. We have a little problem. It's extremely hot in here with the windows closed and extremely noisy with them open. So I was wondering if there's any way you could,
I don't know, maybe work someplace else for about 45 minutes? Not a problem. Thank you so much. As you will find in multivariable calculus, there is often a number of solutions for any given problem. As I was saying, this problem here will take some of you many months to solve. For others among you, it'll take you the time. শুনতে পেয়েছেন আপনারা? জি স্যার। ইকো হচ্ছে কেন? আমার কোন ও আচ্ছা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। Fine. এমনি ওই ইসের ভিডিওর অডিওটা শোনা গেছে মোটামুটি? Yes, sir. হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পেয়েছি আমি। জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। তো আমরা যেটা দেখলাম একটা সিচুয়েশন, প্রফেসর ক্লাস কন্ডাক্ট করবে, বাট কনটেক্সটটা হচ্ছে এরকম: if you open the window, then there is a noise outside, যেটা আসলে ক্লাস কন্ডাক্ট করতে মানে সমস্যা করে। আবার যদি হচ্ছে ক্লোজ রাখা হয় উইন্ডো, দেন আসলে খুব গরম, হ্যাঁ। তো ওই ওই এত হট টেম্পারেচারেও ক্লাস মানে পার্টিসিপেট করা, অ্যাটেন্ড করা ডিফিকাল্ট। তো প্রফেসরের মতন সমাধান করলো। আর হচ্ছে তার যে ফেলো স্টুডেন্ট, যে ও ব্যাপারটাকে সুন্দরভাবে ম্যানেজ করলো। যারা এই কাজটা করতেছিল তাদেরকে বললো যে 45 মিনিটস তোমরা অন্যত্র কাজটা করো, তাহলে আমাদের ক্লাসটাও হবে, তোমাদের কাজও স্টপ থাকবে না, বা এই আর কি। তো এখন আমি যদি আপনাদেরকে ইফ আই আস্ক হু ইজ মোর ইন্টেলিজেন্ট বেসড অন দিস সিনারিও উই হ্যাভ অবজার্ভড, what would be your answer? Professor or student? স্যার, স্টুডেন্ট। Okay. Anyone else? So right, আসলে আমরা যদি শুধুমাত্র এই কনটেক্সটটুকু যতটুকু আমরা দেখলাম সেইটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে হ্যাঁ, এইখানে যে সিচুয়েশন, যে চ্যালেঞ্জ আমরা ফেস দেখলাম আর কি, তো সেইখানে বেস্ট সলিউশন, ইফেক্টিভ সলিউশন, কনভিনিয়েন্ট সলিউশন আসলে স্টুডেন্টের কাছ থেকে এসছে। সো রিগার্ডিং দিস আমরা বলতে পারি যে ওকে, কে বেশি ইন্টেলিজেন্ট? স্টুডেন্ট বেশি ইন্টেলিজেন্ট, তাই না? তাই তো? ইয়েস স্যার। জি স্যার। আমরা আপনার ইন্ট্রো থেকে বুঝতেছেন আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ইন্টেলিজেন্স, রাইট? সো আমরা প্রথমে আসলে আমাদের ডিফাইন করা দরকার ইন্টেলিজেন্স আসলে কি। আমরা তো এতটুকু বুঝতে পেরেছি যে ইন্টেলিজেন্সকে সো ফার, বা অ্যাজ এ লেম্যান, দ্য ওয়ে উই ডিফাইন ইন্টেলিজেন্স, ইটস নট লাইক সো অ্যাকচুয়ালি। তাহলে ইন্টেলিজেন্স আসলে কি? সো দেখেন, ওয়েসলার ইন্টেলিজেন্সের উপরে ওনার স্কেল প্রচুর গবেষণা, ইভেন উনি ইন্টেলিজেন্স টেস্টও ডেভেলপ করেছেন। ফেলম্যান এরা কিভাবে ডিফাইন করেছেন। সো বোথ সবাই বলছেন ইন্টেলিজেন্স হচ্ছে এক ধরনের অ্যাবিলিটি। কিসের অ্যাবিলিটি অ্যাকচুয়ালি? অ্যাবিলিটি হচ্ছে whenever we face a challenge, a problem, তখন আমরা কি করি? তখন দা ওয়ে তখন ওই চ্যালেঞ্জ বা প্রবলেমটাকে আসলে প্রথমে হচ্ছে বুঝতে পারা, হ্যাঁ। দ্য ক্যাপাসিটি, দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম বা ওয়ার্ল্ড, হ্যাঁ। আমার চারপাশে আমি যে সিচুয়েশনে প্রবলেমের মধ্যে আছি,
সেটাকে প্রথমে আসলে বুঝতে পারা যে সমস্যাটা কি, মানে কি প্রবলেমটার নেচারটা বুঝতে পারা। সো দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, তারপরে হচ্ছে ওই প্রবলেমে আমাকে সলিউশন ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড কাজ করা লাগবে। সো দ্য অ্যাবিলিটি টু অ্যাক্ট পারপাসফুলি, হ্যাঁ, দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক রেশনালি, ওইখানে প্র্যাকটিক্যাল রেশনাল ওয়েতে চিন্তা করার অ্যাবিলিটি, প্রবলেমটাকে বুঝতে পারার অ্যাবিলিটি, গোল ডিরেক্টেড কাজ করা, রেসপন্স করা, অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি, and the resource you have. Resource could be, financial, emotional, social, physical, হ্যাঁ, সবকিছুই যেটা আপনার আর কি। আপনার যদি অনেক টাকা থাকে, আপনার যদি অনেক শক্তি থাকে, ওই প্রবলেমের ওই সময় এগুলো সবই আপনার রিসোর্স অ্যাকচুয়ালি। সো ওই রিসোর্সকে থাকলেই হবে না, রিসোর্সকে ইফেক্টিভলি কাজে লাগানোর যে অ্যাবিলিটি, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। সো ইন্টেলিজেন্স হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি অফ হোয়াট? অ্যাবিলিটি to understand the problem, to act goal directed, তারপরে হচ্ছে to think rationally and to use the resources effectively in dealing with the challenge. এই যে অ্যাবিলিটি, এগুলোকে বলা হয় ইন্টেলিজেন্স। ওকে, এখন আমাদের এই ক্লাসের মেয়েদের মধ্যে থেকে কেউ একজন বলবেন কার বাসা, মানে আপনার বাসা যেখানে, সেখানে খুব গলির একেবারে শেষ প্রান্তে, মানে রোডের শেষ প্রান্তে বাসা, কার বাসা বলেন তো? এমন কারো বাসা নাই একেবারে শেষ প্রান্তের দিকে বা একেবারে শেষের দিকে? স্যার বুঝি নেই, আরেকবার। আমাদের ফিমেল স্টুডেন্ট কেউ একজন বলেন যে আপনার বাসা, আপনার যে বাসা যেখানে থাকেন, ওটা তো কোনো না কোনো একটা রোড বা গলি, হ্যাঁ, আপনার বাসায় যেতে গলি থেকে একটু বেশি ভিতরের দিকে যেয়ে তারপরে আপনার বাসা আর কি। কেউ আছেন বলবেন? সবাই চুপ করে আছে, কেউ ক্লাসে নাই। একটু তাড়াতাড়ি বলবেন। ওকে, তো আমি কাকে পিক করব র্যান্ডমলি? ইশরাত জাহান প্রিয়া, শুনতে পাচ্ছেন আমাকে? আপনি ক্লাসে আছেন ইশরাত জাহান প্রিয়া? হাসনে হাসিন, আপনি আছেন? জি স্যার। ওকে, হাসনে হাসিনের বাসা কই? স্যার বনশ্রীতে। ওকে, সো আপনি হচ্ছেন আমাদের গল্পের ক্যারেক্টার, রাইট? আমি সবাইকে জিজ্ঞেস করব, দেখি কে কিভাবে রেসপন্স করে। সাপোজ হাসনে হাসিন, আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করি যেখানে আপনার এলাকার একটা খুব ডেঞ্জারাস একটা গুন্ডা যে আপনাকে পছন্দ করে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনার আপনাকে চায় অ্যাকচুয়ালি, কিন্তু আপনি তাকে অ্যাভয়েড করে আসছেন। এইবার এই যে ঝড় বৃষ্টির দিন, ঝড় বৃষ্টির দিন না, বৃষ্টির দিন আসলে, স্ট্রেস থেকে আটকা পড়েছেন, বৃষ্টি থামছে, বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু আপনি যখন আপনার গলির দিকে আগাচ্ছেন, ওই মুহূর্তে এলাকায় ইলেকট্রিসিটি নাই। ওই যে বখাটে যে সন্ত্রাসী যে, সে আপনাকে দেখছে, সে আছে, সে, তাকে দেখে নেশাগ্রস্ত মনে হয়েছে, উদ্ভ্রান্ত মনে হয়েছে, সে আপনার দিকে এগিয়ে আসতেছে। আপনি বুঝতে পারতেছেন আজকে আপনার সর্বনাশ হতে যাচ্ছে। এখন আপনার বাসাটা এত দূরে, আপনি যদি এখন দৌড়ও দেন,
বাসায় পৌঁছানোর আগে ওই বখাটে ও ধরে ফেলবে। ইলেকট্রিসিটি নাই, কোনো মানুষের আনাগোনা নাই, বৃষ্টি হচ্ছে। এখন কি করবেন হাসিনা হাসিন? হাউ উড ইউ অ্যাডাপ্ট টু দ্যাট সিচুয়েশন? বলেন কি করবেন স্যার? স্যার আশেপাশে কোনো মানুষও নাই। না, কিছু নাই। ওকে, যদি আগায় আসে এন্ড যদি এরকম হয় সিচুয়েশন যে আহ, মানে আমার কোনো হার্ম করতে আসতেছে, তো আমি হচ্ছে ফিজিক্যালি ওইটাকে রেজিস্ট করার ট্রাই করব। হ্যাঁ, ডেফিনেটলি আপনার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করতে আসতেছে। হার্ম তো ডেফিনেটলি করবে। আর আপনি হচ্ছে আহ, মানে তার সাথে আহ, মানে ফাইট করে ফিজিক্যালি কম্পিট করতে পারবেন বলে মনে হয় না। জি তখন কি স্যার, ওইটা করবেন? তো পসিবল হবে না। না, অনেকেই পারে। ধরেন হচ্ছে আছে না, ব্ল্যাক বেল্ট হোল্ডার কেউ একজন, আরো তো একটু নেশাগ্রস্ত। জি স্যার, যারা প্র্যাকটিস করে হ্যাঁ, তারা ধরেন হচ্ছে পারবে। ধরেন আপনি পারবেন না আর কি, আপনার সেই ফিজিক্যাল রিসোর্স নাই, স্ট্রেংথ নাই। তাহলে কি আপনি কি করবেন? ফ্লোর ওপেন, সবাই নিজেকে হাসিনের জায়গায় চিন্তা করেন। এখন অ্যান্সার দেন, কেমনে কে কি করবেন? তাহলে স্যার আমি ফোন দিব আমার চেনা পরিচিত কাউকে, বলবো যে আমার বাসা থেকে যদি আমি অনেক দূরে থাকি, দেখতেছি যে আগায় আসতেছে, তার মধ্যে এটা যদি আমি পারি। পারছে, আপনি ফোন দিয়ে আপনার বাসার কেউ একজন আসার আগেই আপনার সর্বনাশ হয়ে যাবে। স্যার আর কি হইতে পারে, আমার মাথায় আর কিছু আসতেছে না এখন। এই ক্লাসের ফ্লোর ওপেন করে দিছি, শুধু আপনাকে না, সবার জন্যই। বলেন, ছেলে মেয়ে বোধ, বলেন। কে কি ক্লাস করতেছে? আমার মনে হয় না। Yes, sir. বলেন, প্লিজ সবাই বলেন। আফসার, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। শাহরিয়ার কাব্য, জি স্যার। জি স্যার। অনামিকা র, Yes, sir. ইরশাদ জাহান প্রিয়া, মুশকিল। অনেকজনই তো, 32। আলিশা উষ্ণ, হাসান বিন জাহিদ, Yes, sir. Alicia. Yes, sir. জান্নাত লগ্ন, জারিন তাসনিম, জেবা ফারিয়া, মাহি নেওয়াজ। আপনারা কি আছেন? Ji, sir. Ji, sir. মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ কামরুজ্জামান জি সিফাত, জি জি স্যার। মনিরা আক্তার, জাহানারা হাসান এলিন, নাদিয়া উত্তরি, Yes, sir. নওফল আহমেদ, নুসরাত জাহান। Yes, sir. 50% রেসপন্স করে। তো এই হচ্ছে অনলাইন ক্লাস। ওকে, ঠিক আছে। আবার সো দেখেন, এটা খুব ভেরি টাফ। মানে কি করা আসলে বেস্ট অ্যাডাপ্টেশন আসলে কি হতে পারে? তবে একটা জিনিস হতে পারে হচ্ছে পাজল করে দেয়া। ওই যখন সন্ত্রাসীরা যখন কাছে আসবে তখন বলা যে ভাই, আমি
আপনাকে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না। আপনি এক কাজ করবেন, এখন বাসায় যাবেন, সুন্দর করে ঘুম দিবেন। কাল সকালে পাঞ্জাবি পাঞ্জাবি পরে সুন্দর করে অনেকগুলা গোলাপ ফুল নিয়ে এইখানে আমার জন্য দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, সকাল 10টায় বা সকাল 8টায় আমার জন্য দাঁড়িয়ে থাকবেন। কি হবে বলেন? তখন তো সেটাই করবে। হুম। অর্থাৎ ওই ইমিডিয়েট ওই থ্রেটটা তখন আর থাকবে না। তখন একটা ছেলে ভাববে যে হায়রে, আমি যা চাচ্ছি সেটা এত মানে কনভিনিয়েন্ট ওয়েতে পাচ্ছি, সো কি আর দরকার ঝামেলা করার। সো ওকে, ও তো খুশি হয়ে পুরা ওইখানে ফিদা হয়ে যাবে আর কি। সো দেখেন, এই যে একটা প্রবলেম বা একটা চ্যালেঞ্জ সিচুয়েশনে অ্যাডাপ্ট করার যে অ্যাবিলিটি, আপনার রিসোর্স ইউজ করার যে অ্যাবিলিটি, এগুলো সবই রিফ্লেক্ট করে আপনার ইন্টেলিজেন্স। আমি আর একটা বলি, হাইপোথেটিক্যাল গল্প। ধরেন কোনো একটা গ্রামের স্কুলটা এমন একটা জায়গায় অবস্থিত, এর চারপাশে দ্যার ইজ নো ইউনো মানুষের কোনো বসবাস নাই, মানে চারপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম নাই। হ্যাঁ, স্কুলের সামনে একটা মাঠ আছে, প্রতিদিন বিকেলে আশপাশের গ্রাম থেকে সবাই এসে এখানে খেলাধুলা করে, একেবারে প্রতিদিন আসে বিকেল বেলায়। তো একদিন বৃহস্পতিবার হাফ স্কুল হয়, মানে হচ্ছে 1টা 2টার দিকে ছুটি হয়ে যায়, পুরো স্কুল ছুটি হয়ে যায়। তো আপনি ক্লাস 8-এ পড়েন, আপনি সেমিনারে বা লাইব্রেরিতে ছিলেন, বই পড়তেছিলেন, কিন্তু কখন যে 1:30 বেজে গেছে বা ছুটি হয়ে গেছে আপনি আসলে টের পাননি। আপনাকে যখন আপনার হুঁশ আসলো, দেখলেন যে আপনি সেমিনার রুমে আটকা পড়ে আছেন। তখন অলরেডি 3টা বাজে। হ্যাঁ, তার মানে হচ্ছে স্কুলে কেউ নাই। পরদিন বৃহস্পতিবার, পরদিন শুক্রবার, শনিবার 2 দিন স্কুল অফ। সানডে পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা সমস্যা। আপনার কাছে মোবাইল নাই, আপনি কাউকে জানাইতে পারতেছেন না, আপনি চিৎকার করলেও কেউ শুনবে না, কারণ নেক্সট 2 কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন নাই। এখন বলেন, কি করতে পারেন ওই সিচুয়েশনে, ওই ছাত্রটা কি করতে পারে? স্যার সময় তো অনেক স্কুলে স্যার নাইট গার্ড থাকে, তো শুনতে পাইনি, আবার বলবেন? স্যার অনেক সময় তো অনেক স্কুলে স্যার নাইট গার্ড থাকে স্যার। হুম। তো সেক্ষেত্রে সে সবার আগে গ্রাউন্ড ফ্লোরে যে খুঁজতে পারে বা কোনো নাইট গার্ড, হ্যাঁ নাইট গার্ড ধরেন, নাই নাইট গার্ড ধরেন সে রাতের দিকে একবার আসবে। তাহলে স্যার আমার জানি স্যার সব স্কুলে স্যার ওই যে বেল বাজানোর সিস্টেম থাকে স্যার। যেটা হুম? বলুন রুরাল এরিয়াতে যে ঘন্টা ক্লাস ক্লাস আওয়ার পিরিয়ড শেষ হওয়ার যে জায়গাটা নেক্সট ক্লাসের যে জন্য যে ঘন্টা বাজে স্যার। আব্বু, আপনি কি মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলতে পারেন? শুনতে পাচ্ছি না ঠিক। স্যার ওটা হচ্ছে সাপোজ এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে স্যার পাচ্ছি। ও যে কাজটা করতে পারে, যেহেতু বললেন স্যার একটু মানে ভিতরের দিকের স্কুল স্যার, সেক্ষেত্রে প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে তো একটা করে বেল দেয় স্যার। তো ও যদি সেটা জানে ভাই যে ওই পর্ব শেষ, ক্লাস শেষ হয়ে ও লক অলরেডি, 1:30টার পর স্কুলে আর কেউ নাই। ও এখন 3টা বাজে, ও এখন দেখতেছি যে ও লক হয়ে সেমিনার রুমে আটকে আটকে আছে। স্যার জানালা খুলে চিৎকার করতে পারে, সেমিনার রুমের জানালা যেটা চিৎকার করলে কেউ তো শুনবে না, কারণ এখানে কেউ নাই। আউটসাইডে স্যার, বাইরের। আউটসাইডে নাই, এটা স্কুলের, মানে স্কুলের চারপাশে তো আসলে কোনো লোকাল নাই। আহ, মানে কাছের যে গ্রাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিক মিলিয়ে কাছের যে গ্রাম সেটাও 2 কিলোমিটার দূরে। স্যার সেমিনার রুমে মাইক আর সাউন্ড বক্স থাকার কথা তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইউজুয়ালি গ্রামে থাকবে না, তারপরে যদি থাকেও মাইক আর সাউন্ড বক্স দিয়ে 2 কিলোমিটার দূরে আপনি কারোর কাছে সাউন্ড পৌঁছাতে পারবেন? স্যার এটা তো সম্ভব না, তাহলে সেক্ষেত্রে আর কি করবো? আর সেক্ষেত্রে ও চিৎকার চেঁচামেচি করেও আসলে কোনো লাভ নেই, কারণ কেউ শুনবে না। আমি একটা কথা বলেছিলাম, আপনারা ওইটাকে কেউ খেয়াল করেন নাই। আমি বলেছিলাম যে প্রতিদিন বিকেল বেলায় আশেপাশের গ্রাম থেকে মানুষজন মাঠে খেলতে আসে। তো এই 3টের সময় চিল্লায় লাভ নাই, আরো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
তখন এখনই যদি চিৎকার চেঁচামেচি করে বিকাল 4টার সময় যখন একজন দুজন করে আসবে তখন চিৎকার করলেও লাভ হবে না, কারণ তার তো ভলিউম শেষ, গলা নষ্ট হয়ে গেছে, আওয়াজ বের হচ্ছে না। তো কি করতে হবে, এটা বেস্ট ওয়ে হচ্ছে মাথা ঠান্ডা রেখে 4টা 4:30 পর্যন্ত ওয়েট করা, যে তখন যখন মাঠে আসবে তখন জোরে চিৎকার চেঁচামেচি শব্দ করা, যে এটা মাঠের যারা আসবে ওদের এই নয়েজটা ওদের মানে অ্যাটেনশনে যাবে, তখন তো বুঝতে পারবে যে কেউ আটকা পড়ছে, তখন বাইরের মানুষজন ম্যানেজ করতে পারবে আর কি, কোনো না কোনো ওয়ে। সো হাউবার, তো আমরা মূলত হচ্ছে ইন্টেলিজেন্স কে ডিফাইন করতেছিলাম। সো আমরা আসলে দেখলাম যে ইন্টেলিজেন্স হচ্ছে যখন হোয়েন উই ফেস, আমাদের জীবনে প্রত্যেকটা সময় আসলে চ্যালেঞ্জ। হ্যাঁ, এই যে ক্লাস করতেছি এটাও একটা চ্যালেঞ্জ। সো হোয়েন উই ফেস এ প্রবলেমেটিক সিচুয়েশন অর এ চ্যালেঞ্জ, তখন the ability to understand the problems, to think rationally, to act purposefully, and to use the resource effectively, এই অ্যাবিলিটি গুলা হচ্ছে আপনার আমার ইন্টেলিজেন্সকে ডিফাইন করে। ওকে, এখন ইন্টেলিজেন্সকে আরো ব্রডার পার্সপেক্টিভে বোঝার জন্য দেয়ার আর সাম অ্যাপ্রোচেস অ্যাকচুয়ালি, যেগুলো হচ্ছে এখন আমরা আলোচনা করব। মানে ইন্টেলিজেন্সকে এক একজন স্কলার এক এক ভাবে ডিফাইন করেছেন। দেখেন, স্পেয়ারম্যান এবং থার্স্টন, স্পেয়ারম্যান ওরা বলছে ইন্টেলিজেন্স কে দুইটা ফ্যাক্টর, স্পেয়ারম্যানের থিওরি জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর থিওরি, অর্থাৎ ইন্টেলিজেন্স কে দুইটা ফ্যাক্টর ওয়াইজ ওরা ডিফাইন করেছেন। জি ফ্যাক্টরটা কি? জি ফ্যাক্টরটা হচ্ছে চার্লস স্পেয়ারম্যান, উনি এইটার প্রপোজ করেছেন বা ডিফাইন করেছেন, এটাকে অ্যাড্রেস করেছেন। এই ফ্যাক্টরটা হচ্ছে আমাদের সেই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বা মেন্টাল অ্যাবিলিটি, হ্যাঁ, যেটা শুধুমাত্র একটা সিঙ্গেল কম্পোনেন্ট আমাদের মধ্যে, এর মধ্যে কোনো যৌগিক অন্য কোনো ইয়া নাই। অর্থাৎ ইন্টেলিজেন্স বলতে একটা বিশুদ্ধতম একটা মৌলিক ফান্ডামেন্টাল উপাদানই বোঝায়। হ্যাঁ, অর্থাৎ ইন্টেলিজেন্স মাল্টিফ্যাসেটেড না, যে অনেকগুলো মৌলের সমন্বয়, এর মধ্যে আরো অনেক উপাদান আছে, ব্যাপারটা তা না। ইন্টেলিজেন্স একটা সিঙ্গেল জেনারেল ফ্যাক্টর। তো জি ফ্যাক্টরটা হচ্ছে আমাদের সেই এবিলিটি যার সাহায্যে আমরা কোনো একটা প্রবলেমকে সলিউশন করি বাই প্রসেসিং ইনফরমেশন, লজিক। হ্যাঁ, এইটা অনেকটা ইনেট, কাইন্ড অফ কমন সেন্সের মতন। আমরা যে কোনো কাজ করি না কেন, whenever we approach to do something, তখন প্রত্যেকটা কাজে আমাদের মিনিমাম একটা কমন মানে অ্যাবিলিটি থাকে আর কি। হ্যাঁ, কোনোটায় কম থাকে কোনোটায় বেশি থাকে, কিন্তু মিনিমাম যতটুকু যে কোনো কাজ আপনি করেন না কেন, যে কাজ আপনি ভালো জানেন বা জানেন না, যে কোনো কাজ আপনাকে এখন আমি যদি বলি সেটা করতে গেলেও আপনার যে মিনিমাম যে পারফরমেন্স, অ্যাবিলিটি টু পারফর্ম দ্যাট অ্যাক্টিভিটি, সেই মিনিমাল অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটিটা হচ্ছে জি ফ্যাক্টর। দেখেন, আমরা সারাদিন অনেক কাজ করি, তাই না? আমরা কোনো কোনো কাজ ভালো পারি, কোনো কোনো কাজ অতটা ভালোভাবে পারি না। সো যতটুকুই পারি আমরা, সরি, শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। ওকে, সো আমরা আমাদের ডেইলি যত অ্যাক্টিভিটিস করি, তো প্রত্যেকটা কাজ করতে আমাদের যে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি যেটা দরকার হয়, প্রত্যেকটা কাজে কিছু না কিছু
মানে ওই কাজটা করার জন্য আমাদের কিছু মানে কিছু অ্যাবিলিটি, কিছু রিজন, প্রবলেম সলভিং ক্যাপাসিটি, হ্যাঁ, অর্থাৎ কমন সেন্সের মতন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের জি ফ্যাক্টর, জেনারেল অ্যাবিলিটি। ওকে, ধরেন আমি সারাদিনে হচ্ছে ক্রিকেট খেলি, আহ তারপরে হচ্ছে বই পড়াশোনা করি, ইন্টেলেকচুয়াল কাজ করি, আরো যা যা করি আমরা। এখন ধরেন হচ্ছে আপনারা আমাকে বললেন যে স্যার আপনি পেঁয়াজ কাটেন, পেঁয়াজ অনিয়ন স্লাইস করেন। এখন আমি ধরেন সাপোজ একটু কাজটা কখনো করিনি, এখন কিন্তু আমি কি করতে পারবো না? পারবো। So, আমার মধ্যে কিছু অ্যাবিলিটি আছে যে ওকে, পেঁয়াজ কাটার জন্য আই নিড এ নাইফ, পেঁয়াজটার উপরের ইয়াটাকে, পিলটাকে ছাড়িয়ে ফেলতে হবে, দেন ওইটাকে ধরে যত বেশি ছোট ছোট স্লাইস করা যায় তত বেশি করতে হবে। তো মিনিমাম একটা পারফরমেন্স কিন্তু আমি পারবো, তাই না? এই যে যে মিনিমাম পারফরমেন্স করার জন্য যতটুকু অ্যাবিলিটি থাকা দরকার ওইটাকে বলা হয় জি ফ্যাক্টর। স্প্যারন বলছে এটা অনেকটা ইনেট ফ্যাক্টর, মানে বায়োলজিক্যাল টাইপের, মানে সহজাত, বাইবর্ন আমরা এটা পেয়ে থাকি। হুম। আচ্ছা, এস ফ্যাক্টরটা বললে আপনার স্পষ্ট হবেন। এস ফ্যাক্টর এটার ব্যাপারে আহ থার্স্টন এটাকে কয়েন করেছেন, অ্যাড্রেস করেছেন। উনি বলছেন যে এস ফ্যাক্টরটা হচ্ছে আমাদের সে এবিলিটি, যে অ্যাবিলিটি আমাদের কোন একটা সার্টেন এরিয়াতে বেস্ট পারফরমেন্স বা বেটার পারফরমেন্স করার যে অ্যাবিলিটি, একটা কোন একটা সার্টেন কাজ, যেমন হচ্ছে এই অনিয়ন। অনিয়ন একটু আগে আপনারা যেটা জানলেন যে আমি এটা জাস্ট কোন রকম পারি, আমি আগে কখনো করিনি, জাস্ট আমি জেনারেল আইডিয়া যেটা ওইটুকু আমার দক্ষতা আর কি, ওটা জি ফ্যাক্টর। এখন আমি যদি প্রতিদিন পেঁয়াজ কাটি এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5, 6 মাস যদি আমি এই প্র্যাকটিসটা করতে থাকি, পেঁয়াজ কাটার প্র্যাকটিস করতে থাকি, আফটার 3 or 4, 6 months আমি এখন যেভাবে পেঁয়াজ কাটতে পারি, যতটুকু দক্ষতা, স্কিল, গতি, 6 মাস পরে সেম থাকবে না আলাদা হবে স্যার? আলাদা হবে। রাইট, ডিফারেন্ট হবে, মানে হচ্ছে অনেক বেস্ট পারফর্ম হবে, আমি অনেক স্কিলড হয়ে যাব, আমি খুব সুন্দরভাবে মানে কুইকলি অনিয়ন স্লাইস করতে পারবো, একেবারে প্রফেশনালরা যেভাবে করে ওরকম ভাবে আমি স্লাইস করতে পারবো। এখন এই যে যে অ্যাবিলিটি টু পারফর্ম বেটার, পারফর্ম বেস অর টু এক্সেল ইন স্লাইসিং অনিয়ন, হ্যাঁ, এই অ্যাবিলিটিটা আমি কিভাবে আসলো বলেন তো? প্র্যাকটিসের মাধ্যমে, Yes, sir. এক্সপিরিয়েন্সের মাধ্যমে, তাই না? অর্থাৎ যখন কোনো সার্টেন এরিয়াতে আমরা বেস্ট পারফর্ম করি, হ্যাঁ, ওইটা হচ্ছে আমার এস ফ্যাক্টর, স্পেশাল ফ্যাক্টর। একটা হচ্ছে একেবারে কমন কিছু ফ্যাক্টর, জি ফ্যাক্টর, একেবারে জেনারেল। জেনারেল ফ্যাক্টর বলা হয় ইন্টেলিজেন্স একটা জিনিস, হ্যাঁ, এর কোনো আলাদা ইয়া নাই। সকল কাজের করার ক্ষেত্রে একটা জেনারেল কমন সেন্স বা মেন্টাল অ্যাবিলিটি আমাদের থাকে, ওটা হচ্ছে জি ফ্যাক্টর। কিন্তু এস এস ফ্যাক্টর বলে যে না, ইন্টেলিজেন্স একটা সিঙ্গেল ফ্যাক্টর না, ইন্টেলিজেন্সের একাধিক মানে এ, জিনিস নিয়ে ইন্টেলিজেন্স, এর মধ্যে অনেক কম্পোজিশন থাকে, বিভিন্ন বিভিন্ন সেপারেট অ্যাবিলিটিস এর কম্পোজিশন হচ্ছে ইন্টেলিজেন্স। মানে থার্স্টন প্রায় 7 ধরনের আলাদা আলাদা এস ফ্যাক্টরের কথা বা স্পেসিফিক ফ্যাক্টরের কথা বলেছেন। হ্যাঁ, এস ফ্যাক্টর মানে হচ্ছে টু পারফর্ম বেটার, টু পারফর্ম বেস্ট, কোন একটা সার্টেন এরিয়াতে, যে এরিয়াতে আমি বেস্ট পারফর্ম করি সেটা হচ্ছে আমার এস ফ্যাক্টর। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাকে আমরা আরো সহজভাবে বুঝতে পারবো এইভাবে। কিছু কিছু স্কলার ইন্টেলিজেন্সকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছেন, একটা হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ক্রিস্টালাইন ইন্টেলিজেন্স। একটু আগে আমরা স্কলারদের দেখলাম ইন্টেলিজেন্সকে কেউ জি ফ্যাক্টর, কেউ এস ফ্যাক্টর হিসেবে ওটাকে বলেছেন। এখন আমরা যেটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে যে ফ্লুইড এবং ক্রিস্টালাইজ এই ইন্টেলিজেন্স, এগুলো আসলে কিরকম আর কি। ওকে,
ফ্লুইড ইন্টেলিজেন্সটা কি, ক্রিস্টালাইন ইন্টেলিজেন্সটাও কি? ফ্লুইড ইন্টেলিজেন্স হচ্ছে ইট মিনস দ্য ইনফরমেশন প্রসেসিং ক্যাপাবিলিটিস, অর্থাৎ কোন একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে, কোন একটা চ্যালেঞ্জ, কোন একটা সিচুয়েশনে অ্যাডাপ্ট করার জন্য আমরা যে ইনফরমেশন প্রসেসিং করি সেই অ্যাবিলিটিটাকে বলা হয় ফ্লুইড ইন্টেলিজেন্স। আমরা এই প্রবলেম সলভ করার জন্য, অ্যাডাপ্ট করার জন্য আমরা যে রিজনিং ইউজ করি বা আমরা যে মেমোরি ইনফরমেশন ইউজ করি সেটা হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স। আপনাদের শুরুতে মনে আছে আমি বলছিলাম না যে এটাতে এক্সাম্পল দিব? আমি যে বলেছিলাম যে ফ্লুইড ইন্টেলিজেন্সটা হচ্ছে, ও না, নেক্সট সানডেতে যে আপনাদের যে এক্সাম হবে না, এর পিছনে লজিক মানে কেন হবে না, তখন আপনারা কি কি ইনফরমেশন প্রসেস করেছিলেন বলেন তো, কেউ একজন বলেন আমাকে। স্যার ওই যে ম্যাচের ব্যাপারটা, তারপর টাইম। না, ম্যাথ ব্যাপারটা আমরা নিইনি। আমাদের আমরা হ্যাঁ রাইট, টাইমেরটা নিয়েছিলাম যে এক সময় দুটা নেওয়া যাবে না। এক্স্যাক্টলি মিডটার্মের জন্য একটা স্পেসিফিক টাইম অ্যাটলিস্ট হচ্ছে 80 মিনিটস দরকার। আমাদের টোটাল ক্লাসের ডিউরেশনই হচ্ছে 90 মিনিটস। এরপরে সিট অ্যারেঞ্জমেন্ট, বসা, কোশ্চেন দেয়া, হ্যাঁ সিস্টেমেটিক লস যায় 5-7 মিনিট। সো আমাদের পুরো সময়টাই তো অলমোস্ট মিডটার্ম নিতে চলে যাবে। সো কেস অ্যানালাইসিস নেওয়ার জন্য যে আরো 25-30 মিনিট সেই সময় তো আমাদের নাই। সো আমরা ওই দিনে একই ডেটে কেস এবং মিডটার্ম করতে পারবো না। সো দেখেন, আমরা একটা প্রবলেমে পড়ছিলাম যে সানডেতে আমরা কেস এবং মিড টার্ম দুইটা একসাথে নিব কিনা। সো আমরা এটাকে সলিউশন করছি কিভাবে, ইনফরমেশন প্রসেসিং করে, রিজনিং, যে মিড টার্মের জন্য 80-85 মিনিটস লাগবে, কেসের জন্য 30 মিনিটস লাগবে, তাহলে আমাদের টোটাল টাইম হলো 90 মিনিটস। তাহলে কেমনে এটা পসিবল? সো এইভাবে ইনফরমেশন প্রসেস করছি, তারপরে মেমোরি থেকে ইনফরমেশন রিটাইপ করে, তারপরে হচ্ছে আমরা লজিক ইউজ করছি, এইভাবে আমরা একটা সলিউশনে পৌঁছাইছি। সো এইখানে এই যে যে দা ওয়ে উই সলভ দ্য প্রবলেমস, হ্যাঁ, বাই প্রসেসিং ইনফরমেশন, রিজনিং, মেমোরি, এই অ্যাবিলিটিটাকে বলা হয় ফ্লুইড ইন্টেলিজেন্স। আচ্ছা, ক্রিস্টালাইজটা বলি তাহলে সহজ হবে। ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সটাও সেম। ওকে, এখানেও আমরা when we face a problem, experience a challenge, then এখানেও আমরা সলিউশন করি। কিভাবে সলিউশন করি? উইথ দ্য হেল্প অফ ইনফরমেশন, স্কিল অ্যান্ড স্ট্র্যাটেজি। এখন দেখেন, আগেও বলতেছি যে আমরা ইনফরমেশন প্রসেস করি, এখানেও বলতেছি আমরা ইনফরমেশনের সাহায্যে প্রবলেম সলভ করি, তাহলে দুইটা আলাদা কেন? দেখেন, ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের সেই ইন্টেলিজেন্স দ্যাট রিকোয়ার্স ইনফরমেশন হুইচ আর গেইনড লার্ন থ্রু এক্সপেরিয়েন্স। অর্থাৎ ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সে আমরা যে ইনফরমেশনটা প্রসেস করতেছি, এই ইনফরমেশন গুলো বইপত্র, আর্টিকেল পড়ে পাই নাই, এক্সপ্লোর করে পাই নাই, এটা সরাসরি আমরা পাইছি, প্র্যাকটিক্যালি পাইছি, আমরা এক্সপেরিয়েন্স করে পাইছি, ইমপ্রিক্যালি পাইছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাকে কেউ একজন আমি একটু জিজ্ঞেস করি, তাকে জিজ্ঞেস করবো, আহনাফ তাহমিদ, আপনার দেশের বাড়ি কোথায় স্যার? স্যার স্যার আহনাফ, ইয়েস স্যার। হ্যাঁ, আপনার দেশের বাড়ি কই স্যার? স্যার আমার দেশের বাড়ি স্যার বগুড়া। বগুড়া, ভেরি গুড। ইয়েস স্যার। গোপালগঞ্জের কে যেন আছেন? কোটালীপাড়া আছেন? গোপালগঞ্জে বাসা কেউ নাই এখানে? ফরিদপুর, মাদারীপুর এই স্যার রিজনের কেউ নাই? ফরিদপুরের আছে তো বাসা কোথায়? ফরিদপুর কোথায়? স্যার, খাইট দিয়া। হ্যাঁ, স্যার খাইট দিয়া এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ছে? স্যার সালতা থানা পড়ছে স্যার। শালতা? শালতা বাড়ি আপনার? মানে okay, ঠিক আছে, আপনি তো তাহলে মাওয়া রুটে আসা যাওয়া করেন তাই না? জি স্যার।
ওকে, ভেরি গুড। আপনার কলেজ কোনটা? স্যার আমার কলেজ ইম্পেরিয়াল স্যার, ঢাকা ইম্পেরিয়াল। ওকে, ফাইন। তাহলে হচ্ছে আমাদের আহনাফ এবং শাহরিয়ার, আপনাদের দুজনের কাছেই আমার কোশ্চেন হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে স্থলপথে আপনি ঢাকা ব্যাক করবেন। দক্ষিণবঙ্গ বলতে বরিশাল, খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ, ওই রিজনটা দক্ষিণবঙ্গের মধ্যেই পড়ে আর কি। মাদারীপুর, সৈয়দপুর, হ্যাঁ, সাতক্ষীরা। আপনি স্থলপথে ঢাকায় আসবেন। আহ, এখন বলেন তো আপনার পদ্মা সেতুর উপর দিয়ে আসা লাগবে কিনা? হ্যাঁ স্যার। এখন আহনাফ তাহমিদ। ইয়েস স্যার। আচ্ছা, আহনাফ তাহমিদ, আপনাদের অ্যান্সার রাইট, দুজনের অ্যান্সার রাইট। আহনাফ তাহমিদ, আপনি যে ইয়েস স্যার বললেন, এই ইনফরমেশন আপনি কই পাইছেন? কিভাবে অ্যান্সারটা দিলেন? স্যার আমার কাছে মনে হইলো, কারণ স্যার আমার তো স্যার হচ্ছে, যেমন আমরা স্যার যমুনা ব্রিজ দিয়ে স্যার যাই বগুড়াতে। সো সেই ক্ষেত্রে একটা গেস করছি স্যার আর কি। হ্যাঁ, গেস করার পিছনে কোনো না কোনো একটা লজিক, সেটা ভুল হোক রাইট হোক, বলেন না কি গেস করছিলেন? স্যার কি ভাবনা থেকে গেসটা আসছে? স্যার ইন্টেলিজেন্স। না না, ইন্টেলিজেন্স, এগুলো ডেফিনেটলি তো ইন্টেলিজেন্স, কিন্তু লজিকটা কি ছিল আমি একটু পরে বলবো কোনটা কি, কোনটা কারণ কম হচ্ছে স্যার intelligent। আপনি যে আরেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলেন স্যার, তো ওর তো ঢাকায় আসতে হইলে স্যার, ও যেহেতু বলেছে স্যার যে হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্যার আমিও গেস করেছি যে হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, রাইট। হ্যাঁ, শাহরিয়ার কাব্য, দেখেন আহনাফ তাহমিদের মাথায় কিভাবে লজিকটা কাজ করছে। আহনাফ তাহমিদ, ওর অন্যতম একটা লজিক হচ্ছে যে ওনার যেহেতু বাসা ওইদিকে সালতা, তার মা রুট দিয়ে আসা লাগে, তো ঢাকায় আসতে সে যে অ্যান্সার যেহেতু দিয়েছে মা পদ্মা সেতু পার হওয়া লাগে, তো তার মানে হচ্ছে ওইটা পর বলছে হ্যাঁ পদ্মা সেতু পার হওয়া লাগে। এখন রাইট, দুজনের অ্যান্সার রাইট। এবার খেয়াল করেন আহনাফ তাহমিদ যে রেসপন্সটা দিয়েছে, অ্যান্সারটা দিয়েছে, অর্থাৎ সে তো একটা ইনফরমেশন দিয়েছে, ইনফরমেশনকে প্রসেস করে অ্যান্সারটা দিয়েছে। ওই যে আরেকজনকে জিজ্ঞেস করেছে তার বাড়ি সালতা বা ফরিদপুরের মধ্যে, তার সে ঢাকায় আসতে যেহেতু পদ্মা সেতু পার হওয়া লাগে এটা বলেছে, তো ডেফিনেটলি লাগে। এইভাবে আহনাফ তাহমিদের মাথায় এই ইনফরমেশন প্রসেস করছে, এই লজিক দিয়ে ও অ্যান্সারটা দিয়েছে। এখন আহনাফ তাহমিদ কখনো পদ্মা সেতু পার হয়ে, মানে দক্ষিণবঙ্গ থেকে পদ্মা সেতু পার হয়ে ঢাকায় আসেন নাই। আসছেন কি আহনাফ তাহমিদ? নো স্যার। তাহলে ওই লজিকটা আপনি দিতেন, যেহেতু আপনি আসেন নাই, আপনি অন্য একজনের কথা শুনে জাস্ট এক্সপ্লোর করেছেন, তারপরে বলছেন, তাহলে তো লাগতেই পারে। ওকে, তো এইখানে আহনাফ তাহমিদ ওর যে অ্যাবিলিটি অফ সলভিং দ্য প্রবলেম, হ্যাঁ, বাই মিনস অফ ইনফরমেশন, ওর লজিক, এটাকে বলা হয় ফ্লুইড ইন্টেলিজেন্স। এবার আমাদের শাহরিয়ার কাব্যর দিকে ফিরে যায়। শাহরিয়ার কাব্যরও বলছে হ্যাঁ স্যার পদ্মা সেতু পার হওয়া লাগে। জি আর স্যার। এই পদ্মা সেতুর এই যে অ্যান্সারটা দিছে, শাহরিয়ার কাব্যর এটা কিন্তু শুনে দেন না, এইটা দিয়েছে ও সরাসরি পদ্মা সেতু পার হয়ে আসে। ওর বাসাটা এমন একটা জায়গায় আমি চিনি, আমার এলাকায় তো। জি স্যার। ওর বাসাটা হচ্ছে এমন একটা জায়গায় একেবারে এই রুট দিয়ে একটা হ্যাঁ স্যার। রুট আছে অবশ্য, মানে ওইটা অবশ্য অন্যরা কেউ বুঝবে না। আপনি কি ওই রুট দিয়ে আসতেন কখনো, ওই যে স্পিড বোটে পার হয়ে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই যে ওটা মনোর ঘাট না কি ঘাটে যেন, মৈনট ঘাটে। মইনদ খা। আফসার, আপনার বাসা কই? না স্যার, আমার বাসা ওখানে না, কিন্তু আমি ঘুরতে গেছি খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর। রাইট, হ্যাঁ হ্যাঁ, রাইট, ওকে। তো ওইভাবে আসা যায়। হাওয়ার তার মানে হচ্ছে ওই রিজনের আমরা যারা, হ্যাঁ, আমরা সবাই জানি আমাদের ঢাকায় আসার জন্য আমাদেরকে আসলে পদ্মা সেতুর বিকল্প, মানে পদ্মা সেতুর উপর দিয়ে আমাদেরকে আসতে হয় আর কি। আসতেই হবে স্যার। তো এইটা আমরা এই ইনফরমেশনটা আমরা এক্সপ্লোর করেছি কিভাবে? আমরা এটা এক্সপেরিয়েন্সের মাধ্যমে পেয়েছি। বুঝতে পারছেন স্যার? জি স্যার। তো যখন আমরা ওয়েনেভার, দেখেন আমি একটা কোশ্চেন করেছি, ওইটা আপনাদের জন্য ছিল হচ্ছে প্রবলেম, সেটার আপনারা সলিউশন দিয়েছেন, সবাই ইনফরমেশন দিয়েছেন। শাহরিয়ার কাপুর ইনফরমেশনটা গেইন থ্রু ওর লাইফ থেকে, ওর এক্সপিরিয়েন্স থেকে। আর আহনাফ তাহমিদের ইনফরমেশনটা গেইন থ্রু জাস্ট লজিক, সিমেট্রিক ইনফরমেশন। ও সরাসরি এটা গেইন করে নাই, ও জাস্ট শুনছে এই তো ক্লাসে ওই ভাইয়া এটা বলছে তাহলে এটাই হবে।
লজিকের সাহায্যে। কিন্তু এখানে কোন যে ইনফরমেশনটা ইউজ করছে সেটা ওর সরাসরি এক্সপিরিয়েন্স করা না। মানে শাহরিয়ার কাব্য এখানে ইনফরমেশন ইউজ করেছে, এটা ওর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে ইনফরমেশনটা ইউজ করেছে। সো ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স, স্লাইডে সবাই ব্যাক যান। ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স হচ্ছে is the accumulation of information, skill and strategies that are learned through experience. অর্থাৎ এইখানে আমরা প্রবলেম সলভ করার জন্য যে ইনফরমেশন, স্কিল, স্ট্র্যাটেজি ইউজ করি, এগুলো জাস্ট ইনফরমেশন না, এগুলো আমরা গেইন করি, অ্যাকোয়ার করি সরাসরি আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, ইন্টারাকশনের মাধ্যমে। সো এটা হচ্ছে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স। ওকে, এখন এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ফ্লুইড ইন্টেলিজেন্স হচ্ছে একেবারে সিম্পল জেনারেল কাইন্ড অফ ইন্টেলিজেন্স। ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স কিন্তু হচ্ছে জেনারেল ইনফরমেশন, জেনারেল ইন্টেলিজেন্স না। ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সের সাথে কি রিলেটেড? এক্সপিরিয়েন্সের রিলেটেড। তো আমরা আমাদের জন্মগ্রহণের পর থেকে আমাদের এক্সপিরিয়েন্স কার সাথে হয়? আমাদের এনভায়রনমেন্টের সাথে হয়, তাই না স্যার? হ্যাঁ না কিছু বলেন? ইয়েস স্যার। মানুষ Yes, sir. প্রতিনিয়ত কিসের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে? তার চারপাশের পদার্থ, মানুষ, গরু, ছাগল, ভেড়া, তো এগুলাই তো হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ, তাই না? বা সোসাইটি বা কালচার। তার মানে হচ্ছে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স এর মধ্যে একটা কালচারের নেচার থাকে। যেমন হচ্ছে আপনারা ক্লাসে আসলে অনেকেই, টিচার ফ্যাকাল্টি যখন ক্লাসে ঢুকে আপনারা কি করেন স্যার? আপনারা দাঁড়িয়ে রেসপেক্ট দেওয়ার টেন্ডেন্সি শো করেন। এটা হচ্ছে আমাদের কালচার থেকে, ইউ লার্ন থ্রু ইউর কালচার। একেবারে জন্মগ্রহণের পর থেকে আমাদের কালচারে দেখছেন যে এইভাবে স্যাররা আসলে স্টুডেন্টরা দাঁড়ায় পড়ে, এইভাবে শিখছেন আপনারা। কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কালচারে হন, ওইখানে কিন্তু এরকম দাঁড়িয়ে বাই স্ট্যান্ডিং আপ, দ্য টেন্ডেন্সি টু শো রেসপেক্ট টুয়ার্ড ইউর টিচার, এরকম প্যাটার্ন নাই, রাইট? তার মানে হচ্ছে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স আপনি যে কালচারে বড় হচ্ছেন সেই কালচারকে রিফ্লেক্ট করে। এই কালচারের নর্ম, রুল, প্রিন্সিপাল, বুঝতে পারছেন? আর ফ্লুইড যেহেতু এক্সপিরিয়েন্সের কোনো ধার ধারে না, এটা জাস্ট একটা ইনফরমেশন, রাইট? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন এই ফ্লুইড ইন্টেলিজেন্স বয়স বাড়ার সাথে সাথে কোনটা ডিক্লাইন হয় আর কোনটা ইউজুয়ালি ডিক্লাইন হয় না? আপনাদের মেমোরি চ্যাপ্টারের কথা মনে আছে? ইনফরমেশন অটোমেটিক্যালি কি হয়ে যায়? স্যার ক্ষয় হতে থাকে। Extinct হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে শুধুমাত্র ইনফরমেশন কোন ইন্টেলিজেন্সের মধ্যে আছে বলেন তো? Crystallized. না না, দুইটার মধ্যে ইনফরমেশন আছে। সিম্পল জেনারেল ইনফরমেশন, সেটা হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্সের মাধ্যমে। ফ্লুইড হলো জেনারেল টাইপের ইনফরমেশন, আমরা বই পুস্তক শুনে দেখে যেটা শিখি সেটা হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স, বুঝছেন? তো বয়স এইজিং এর সাথে সাথে এই ফ্লুইড ইন্টেলিজেন্সটা ডিক্লাইন হয়। আর ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স তো আপনার এক্সপিরিয়েন্স, এইটা বয়স বাড়ার সাথে সাথে ডিক্লাইন হয় না। আমরা ছেলেবেলায় আমরা যে কবিতাটা শিখেছিলাম, আজ থেকে 5 বছর আগে যে কবিতাটা শিখেছিলাম, ওটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে দেখেন আপনি এখন পুরোটা বলতে পারেন, রিকল করতে পারবেন না। কিন্তু 5 বছর আগে আপনি যে গাড়ি চালানো যে শিখছেন, ড্রাইভিং যে শিখছেন, আপনি যে ক্রিকেট খেলা যে শিখছেন, সেটাকে স্যার ভুলে গেছেন? ভুলছেন নাকি স্যার? আমার কথা শোনা যায় না? জি স্যার। তো বলেন, আপনারা যে ক্রিকেট খেলা শিখছিলেন বা গাড়ি চালানো, গাড়ি ড্রাইভ করা যে শিখতেন, ওগুলোকে ভুলে গেছেন এখন স্যার এখনো নাকি আছে? মনে আছে। এখনো ভুলেন নাই, কারণ এগুলো এক্সপিরিয়েন্স বেস। যে সকল ইনফরমেশন আমরা ইম্প্রিক্যাল মানে অভিজ্ঞতা লব্ধ, ইম্প্রিক্যালি আমরা লার্ন করি, এক্সপিরিয়েন্সের মাধ্যমে লার্ন করি, প্র্যাকটিসের মাধ্যমে লার্ন করি, সরাসরি মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের মাধ্যমে যেটা আমরা লার্ন করি,
সেগুলো সেগুলো ডিক্লাইন হয় না, বয়সের সাথে সাথে এগুলো ইউজুয়ালি ডিক্লাইন হয় না। ডিক্লাইন হয় কোন ইনফরমেশন গুলো? সিমেন্টিক ইনফরমেশন, সিম্পলি। তারপরে ফ্লুইড ইন্টেলিজেন্স আমরা ইউজ করি সাধারণত হচ্ছে যখন কোন একটা প্রবলেমকে খুব দ্রুত আমাদেরকে সলভ করতে হবে, কুইক সলিউশনের জন্য। হ্যাঁ, তখন আমরা এই শর্ট টার্ম মেমোরি, ওয়ার্কিং মেমোরি থেকে ইনফরমেশন গুলো রিট্রাইভ করে সলভ করার চেষ্টা করি। আর ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স তো অনেকটা হচ্ছে এটা প্রসিডিউরাল মেমোরি, রাইট? এটা লং টার্ম, মানে প্রসিডিউরাল মেমোরি মানে হচ্ছে আমাদের স্কিল হ্যাবিট গুলো, এগুলো কই থাকে? এগুলো একটা লং টার্ম মেমোরিতে থাকে। লং টার্ম মেমোরি প্রসিডিউরাল পার্ট। তো এগুলো যখন আমাদের দরকার হয় আমাদেরকে লং টার্ম মেমোরি থেকে রিকল করতে হয়। ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স গুলো স্টোরড হয়ে থাকে আমাদের লং টার্ম মেমোরিতে, আর ফ্লুইড ইন্টেলিজেন্স গুলো শর্ট টার্ম মেমোরি বা ওয়ার্কিং মেমোরি থেকে আমরা রিকল করি। ওকে, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স হচ্ছে সিম্পল জেনারেল কাইন্ড অফ ইন্টেলিজেন্স, আর ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সটা হচ্ছে আমি আপনি যে সোসাইটি কালচারে মানে বড় হচ্ছি সেইখানকার কালচার ইয়াটাকে রিফ্লেক্ট করে। ফ্লুইড ইন্টেলিজেন্স আপনার মধ্যে আস্তে আস্তে যখন বয়স বাড়বে ইনফরমেশন প্রসেসিং করার ক্যাপাসিটি তত কমবে, ইনফরমেশন লস্ট হবে, সো ফ্লুইড ইন্টেলিজেন্সও অ্যাবিলিটি ডিক্লাইন হবে। আর ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স যেহেতু আপনার এক্সপিরিয়েন্স বেসড, হ্যাঁ, সো এমপিরিক্যাল এটা, সো এটা বয়স বাড়ার সাথে সাথে খুব একটা ডিক্লাইন হয় না। ফ্লুইড ইন্টেলিজেন্স আমরা ইউজ করি খুব দ্রুত শর্ট টার্ম লং টার্ম মেমোরি থেকে রিট্রাইভ করে দ্রুত ইউজ করি কোন একটা প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে। শর্ট টার্ম মেমোরি থেকে আমরা এটা রিকল করে করি। কিন্তু ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স গুলো কিন্তু শর্ট টার্ম মেমোরিতে থাকে না, এগুলো থাকে হচ্ছে লং টার্ম মেমোরি। বুঝতে পেরেছেন? ওকে, আমরা আরেকটা গল্প বলবো। এই গল্পের আমাদের একজন ক্যারেক্টার দরকার। বলেন কে ক্যারেক্টার হবেন? নতুন কেউ? তো তাড়াতাড়ি বলেন। আপনারা আউট অফ মাইন্ড কেন বলেন তো? স্যার র্যান্ডমলি পিক করেন। র্যান্ডমলি পিক করব? এই র্যান্ডমলি পিক করা একটা কঠিন কাজ। সামিয়া ইসলাম আছেন আপনি? জি স্যার। সামিয়া ইসলাম হচ্ছে আমাদের আজকে ভলান্টিয়ার। ওকে, সামিয়া ইসলাম আপনি কোন সেমিস্টার? 11th সেমিস্টার। আল্লাহ, দেখ আপনি যথেষ্ট সিনিয়র, কেউ কিছু মনে করবে না। তো সামিয়া ইসলাম স্ট্রেসের কোন এক ভাইয়ারকে ওর ভালো লাগছে, এখন ওর প্রবলেমটা হচ্ছে ওর মনে কথাটা জানাইতে পারতেছে না। তো সামিয়া যে চ্যালেঞ্জ, যে প্রবলেমের মধ্যে পড়ছে সেটা কি বলেন তো? মনের ইমোশন, ফিলিংস রাইট পারসনের কাছে এক্সপ্রেস করতে না পারাটা। ওকে, এখন ও কি করলো? ও ভাবলো আমি কিভাবে বলতে পারি সমস্যাটাকে। ও ছোট ছোট পার্টে ভাগ করার চেষ্টা করলো, যে আচ্ছা আমি তো তাহলে ক্লাসে বলতে পারি, আমি তো ক্যান্টিনে বলতে পারি, সেমিনারে বলতে পারি, অথবা ওই লোকটার বাসা যেখানে, বাসায় সামনে গিয়ে দাঁড়ায় থাকবো, যখন বের হবে তখন বলতে পারি। এখন অর্থাৎ ওর প্রবলেমটাকে ছোট ছোট বিভিন্ন ডিভাইজিবল কম্পোনেন্ট পার্টে এটাকে ব্রেকডাউন করলো, ছোট ছোট পার্টে অ্যানালাইজ করলো। হুম, এখন আচ্ছা, এইবার ও সকল ওয়ে গুলাকে ট্রাই করলো, কিন্তু ধরেন আমরা গল্পের ফ্লোর জন্য বলতেছি কোনোটাই ইফেক্টিভ হলো না। এইবার ধরেন হচ্ছে একটা কনসার্ট হবে আপনাদের স্টুডিওতে, তাহসান আসবে। তো সামিয়া কি করলো, তাহসানের সাথে কথা বললো
কনসার্টের দিন 2-3টা গান হয়েছে, তারপরে হঠাৎ তাহসান পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, তাহসান মাইকে বলতেছে যে ওকে লেটস এক্সপেরিয়েন্স অ্যান্ড ডিফারেন্ট থিংস। তখন স্পট লাইট গুলো চলে গেল স্টেজের মেইন বিল্ডিং এর ছাদে চলে গেল, 8তলার উপরে চলে গেল। তখন আমরা সন্ধ্যার দিকে এরকম একটা অবস্থা আমরা দেখতে পারলাম, আমাদের সামিয়া ইসলাম ছাদের উপরে একেবারে কার্নিশে দাঁড়িয়ে আছে। কি করলো, একেবারে ওইখান থেকে মানে ও এমন একটা আধুনিক পোশাক পরা, স্যুট পরা, ফ্লাই করলো, ফ্লাই করতে করতে পাখির মতন ফ্লাই করে করে ওই যে ওর যে ভাইয়াটা যাকে ওর মনে কথা বলবে, ওদের হচ্ছে মাঝামাঝি গ্রাউন্ড ফ্লোরে বসা, ওইখানে গিয়ে ভাইয়ার সামনে গিয়ে একেবারে ফুল টুল দিয়ে প্রপোজ করে ফেললো। বুঝতে পেরেছেন? বুঝছেন গল্পটা শোনা গেছে? Yes, sir. আপনাকে জি স্যার। ওকে ওকে, যদি শুনে থাকেন এইবার আমরা গল্পটায় পজ দেই, আমরা আমাদের স্লাইডে ফিরে আসি। আমরা স্টেনবার্গের ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স আলোচনা করব এখন। স্টেনবার্গ উনি বলেছেন বা থিওরাইজ করেছেন যে আমাদের যে ইন্টেলিজেন্স এটা 3টা ধরন আর কি। হ্যাঁ, 3 টাইপস অফ ইন্টেলিজেন্স। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। কয় ধরনের ইন্টেলিজেন্স? 3 টাইপস ইন্টেলিজেন্স। এই 3, এই জন্যই এই থিওরির নাম হচ্ছে ট্রাই আর কি, ট্রাই মানে 3। আচ্ছা, এইবার কি হলো, অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্সটা কি? অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের সেই অ্যাবিলিটি যেখানে আমরা কি করি, উই ব্রেক ডাউন প্রবলেমস ইনটু কম্পোনেন্ট পার্টস অর স্মলার পার্টস অর অ্যানালাইসিস। হ্যাঁ, আমরা আমাদের প্রবলেমটাকে, একটা প্রবলেম সেটাকে ছোট ছোট পার্টে ডিভাইড করি বা অ্যানালাইজ করি। এই অ্যাবিলিটি একটা প্রবলেমটাকে তার সম্ভাব্য ছোট ছোট পার্টে ভাগ করার যে অ্যাবিলিটি সেটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স। অর্থাৎ প্রবলেমকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পয়েন্টে অ্যানালাইজ করার যে অ্যাবিলিটি সেটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স। তাহলে আমাদের এখানে সামিয়া কি করেছিল, ওর প্রবলেমটাকে ছোট ছোট পার্টে ভাগ করেছিল। আচ্ছা, সেমিনারে বলা যায়, ক্লাসের আগে পরে বলা যায়, বাসার সামনে গিয়ে বলা যায়, ক্যান্টিনে বলা যায়, রাইট? তো এই অপশনস গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ও মেইন প্রবলেমটাকে ছোট ছোট পার্টে ভাগ করার এই অ্যাবিলিটিটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স। আচ্ছা, ছেলেবেলায় দেখেন আমাদের সিমিলার টাইপের একটা ঘটনা অনেকের সাথেই ঘটছে, বিশেষ করে আমার সাথে ঘটছে। ছেলেবেলায় সাধারণত হচ্ছে আমরা খেতে চাই না, তাই না? তো আমার আমার লুক আফটার করতে হচ্ছে আমার মেজো বোন। তো ও কি করতো, ও 1 প্লেট ভাত মেখে ঠেকে, ও তখন ওই আমার 1 প্লেটে ভাত দেখলে আমার এখনো একটা মানে ইনহিবিশন কাজ করে, প্লেটে একসাথে ভাত দেখলে মনে হয় খেতে পারবো না, মানে সাইকোলজিক্যাল একটা রিয়াকশন তৈরি হয় ভিতরে। কিন্তু আমি অনেক ভাত বেশি খাইতে পারি, কিন্তু ওই বারবার নেই, 3-4 বার নিয়ে খাই, কিন্তু একবারে ওই 3-4টার পরিমাণ একবারে কেন নিতে পারি না, নিলেই একটা ইনহিবিশন কাজ করে। তো ও কি করতো, ও ভাত টাত মেখে তারপরে ছোট ছোট লোকমায় ভাগ করতো, বুঝছেন? প্লেটের চারপাশে 10-12টা লোকমা করে ফেলতো। তারপরে লোকমা গুলো বলতো এইটা হচ্ছে আব্বার, এটা হচ্ছে মার, এটা হচ্ছে দাদার, এটা হচ্ছে দাদির, এটা হচ্ছে নানার, এটা হচ্ছে নানির, এই ভাগটা হচ্ছে আমার, এই ভাগটা হচ্ছে তোর। তারপরে ও শুরু করতো, আচ্ছা আগে হচ্ছে নানার তো আর আসবে না, নানার অংশটা তুই খেয়ে ফেল, আচ্ছা নানিরটাও খেয়ে ফেল, আমাদের দাদা দাদি তো বেঁচেই নাই, আচ্ছা দাদার পাটটাও তুই খেয়ে ফেল, দাদিরটাও তুই খেয়ে ফেল, আচ্ছা আব্বা তো বাসায় নেই, আব্বার অংশটাও খেয়ে ফেল, মা তো কাজে ব্যস্ত, আচ্ছা মারটাও তুই খেয়ে ফেল, আমারটাও তোকে দিয়ে দিলাম যা, তারপরে তোরটা তুই খাবি না। তো এইভাবে ও আমাকে ভাত খাওয়াতো আর কি। তো দেখেন ওইখানে বিষয়টা কি, পুরা প্লেট ভাতটাকে যদি আপনি প্রবলেম ধরেন, সেই প্রবলেমটাকে কি করছে, ছোট ছোট লোকমায় ভাগ করছে। এই যে যে অ্যাবিলিটি টু ব্রেক প্রবলেমস ডাউন ইনটু কম্পোনেন্ট পার্টস অর অ্যানালাইসিস, এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স। তো আমাদের সামিয়ার এক্সাম্পলে ওটা কোনটা ছিল, যে ও মনের কথা বলবে, ক্লাসের আগে পরে বলতে পারে, লাইব্রেরিতে বলতে পারে, ক্যান্টিনে বলতে পারে, ও বাসার সামনে গিয়ে বলতে পারে। বুঝতে পেরেছেন? বুঝছেন সবাই? ইয়েস আপনাকে স্যার। okay.
এরপরে ইউজুয়ালি এখনকার জেনারেশন আপনারা আপনাদের ফিলিংস, ভালো লাগার বিষয়গুলো এক্সপ্রেস করেন কিভাবে? হয় টেক্সটের মাধ্যমে, মানে সোশ্যাল সাইটে কমিউনিকেট করে, অথবা কারো মাধ্যমে, তাই তো নাকি? মানে টিপিক্যাল ট্র্যাডিশনাল ওয়ে কোনটা? সবাই সচরাচর সবাই যেভাবে করে, টেক্সট, সোশ্যাল সাইট, অথবা হচ্ছে কারো হেল্প নিয়ে, তাই না? আপনি একটু হু হা বললেন, নাহলে মানে মনে হয় আমি মানে জি একটা স্যার। ল্যাপটপের সামনে বসে আছি, স্ক্রিন সবার অফ করা। ওকে, কিন্তু আমাদের সালমা, ও যেভাবে এক্সপ্রেস করলো ওর মনের অনুভূতি, সেটা কিভাবে করলো? টিপিক্যাল ওয়েতে করলো না ডিফারেন্ট ওয়েতে করলো? ডিফারেন্ট ওয়েতে। রাইট, ডিফারেন্ট ওয়েতে। সো কোন একটা প্রবলেমকে ডিফারেন্ট, ইনোভেটিভ, ইউনিক অ্যান্ড নিউ ওয়েতে সলভ করার যে অ্যাবিলিটি, ওটাকে বলা হয় ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। সৃজনশীলতা মানে নট টিপিক্যাল ওয়ে, একটু ডিফারেন্ট, ইনোভেটিভ, ডাইভার্সেন্ট ওয়ে। হ্যাঁ, সো এই যে সামিয়া যেভাবে প্রপোজ করেছিল, ওইটা একটা ক্রিয়েটিভ ওর ইন্টেলিজেন্স শো করে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। ওকে, এখন আমরা গল্পে আবার ব্যাক আসি। আপনারা কেউ একজন বলেন, সামিয়ার কপালে কি আছে এই প্রপোজ করার পর? ওর এই নতুন কোন রিলেশন, মানে এই রিলেশনশিপটা কি ফর্ম হবে নাকি হবে না? বলেন, কেউ একজন হাইপোথেটিক্যালি বলেন। হবে, তাই তো? এত সুন্দরভাবে ইনোভেটিভ ওয়েতে বললো, আমরা ধরে নেই, পজিটিভ ভাবে ধরে নেই। ঠিক আছে? আচ্ছা, এখন রিলেশনশিপ অত বড় কথা না, এটাকে মেনটেন করা হচ্ছে বড় কথা। এখন এখন ওর যে নতুন আইডেন্টিটি, নতুন রোল, এখন তার জন্য তো ওর বাবা মা ওকে তো এক্সট্রা টাকা দিচ্ছে না। হ্যাঁ, যে আহ এখন ওর কিছু হাত খরচ বাড়বে না, গিফট টিফট কেনা লাগবে, অন্তত মাসে এক দুইবার হলেও তো তাকে খাওয়ানো লাগবে। সেই না হয় সারা মাস খাওয়াইলো, কিন্তু ওকেও তো একবার ট্রিট দিতে হবে, ছোটখাটো কিছু গিফট দিতে হবে। অর্থাৎ ওর এখন ধরেন হচ্ছে মান্থলি 2000 টাকা যদি এক্সট্রা লাগে, এই 2000 টাকা কোত্থেকে আসবে? বাবা মা কি এর জন্য 2000 টাকা এক্সট্রা দিবে? তাহলে ও কি নতুন একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়লো না? একটা প্রবলেমের মধ্যে পড়লো না? জি স্যার। জি স্যার। এখন এই প্রবলেমের সাথে কিভাবে ডিল করবে বলেন, কোপ করবে কিভাবে, বা এই প্রবলেমটাকে অ্যাডাপ্ট করবে কিভাবে, সলিউশন দিবে কিভাবে? বলেন, কি কি ওয়ে জানা আছে আপনাদের? সামিয়া বলেন, আপনি কি করবেন? স্যার আমি কখনো কাউকে প্রপোজ করতামই না। আমরা গল্পে আছি, হাইপোথেটিক্যাল সিচুয়েশনে আছি। স্যার আমার আসলে জানা নেই। বাকিরা বলেন, কেমনে কি করা যায়, কিভাবে ডিল করা যায়? স্যার এই অ্যারাইজিং নতুন ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে আপু ইদার করতে পারে যে আপু একটা টিউশন নিয়ে নিল, নইলে আপু করতে পারে নিজের হচ্ছে কি আগে যে হাত খরচাটা করতো ওইটা আরো কমাই দিল, মানে এটাই। আর কি করবে? হ্যাঁ, রাইট। অনামিকা সুন্দরভাবে বলছে, এই যে যে চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট, সো কি করতে পারে? ও করতে পারে আহ একটা টিউশন শুরু করতে পারে। মানে এর সাথে তো ডিল করতে হবে। বাবা মাকে কি বলা যাবে যে এই অবস্থা, আমাকে এখন মান্থলি 5000 টাকা হাত খরচ বাড়াই দিবা? এটা বলা যাবে? তো মেরে ফেলবে। তখন কি করতে হবে? আইদার টিউশন করতে হবে, অথবা হচ্ছে আগে ওর যে হাত খরচ ছিল সেখান থেকে একটু এখন সেভিংস এর দিকে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এই যে মেয়েদের রূপচর্চায় যত আপনাদের এক্সপেন্স হয়, সেখান থেকে একটু সেভিং করলেন। হ্যাঁ, এইভাবে আহ, নতুন পরিবেশে নতুন চ্যালেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে হবে। এই এখন আমরা স্লাইডে ব্যাক করি। আমাদের স্ট্যানবার্গের থিওরিতে আমরা দেখেছিলাম 3 ধরনের ইন্টেলিজেন্সের কথা উনি বলেছেন: অ্যানালাইটিক্যাল, ক্রিয়েটিভ, প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। সো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সটা হচ্ছে এই যে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এখন সেইটা, অর্থাৎ কোন একটা সিচুয়েশন, এনভায়রনমেন্ট, চ্যালেঞ্জকে ইফেক্টিভলি ডিল করার যে অ্যাবিলিটি। এখন ওর হচ্ছে, ও একটা রিলেশনশিপে আছে, ওর হাত খরচ দরকার, ওর এক্সট্রা
ওর এখন ওই রিলেশনশিপকে দেওয়ার জন্য টাইম দরকার। সো এটাকে ইফেক্টিভলি ডিল করতে হবে, মেইনটেনিং অল দ্য ফ্যাক্টরস দ্যাট শি হ্যাজ। হ্যাঁ, তো সেইগুলোকে মেনটেন করতে হবে। তো তার মানে হচ্ছে এই যে নতুন যে রিয়েলিটি, এর সাথে এটাকে অ্যাডাপ্ট করা, সাকসেসফুল হওয়ার জন্য যে অ্যাপ্রোচ গুলো, যে বিষয়গুলো নিবে বা ওর যে অ্যাবিলিটি আর কি, অর্থাৎ প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সটা মূলত হচ্ছে আমাদের সেই অ্যাবিলিটি, হ্যাঁ, যার মাধ্যমে উই বিকাম সাকসেসফুল আর উই বিকাম এবল টু ডিল ইফেক্টিভলি দ্য চ্যালেঞ্জ অর প্রবলেমস। ওকে, অর্থাৎ কোন একটা প্রবলেমকে তার ডিমান্ড অনুযায়ী, তার রিয়েলিটি কনসার্ন নিয়ে তাকে ডিল করা ইন টার্মস অফ রিয়েলিটি, হ্যাঁ, প্র্যাকটিক্যালি ডিল করা, ইমোশনালি না, প্র্যাকটিক্যালি ডিল করার যে অ্যাবিলিটি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। আচ্ছা, তো আমরা এইখান থেকে আসি আরেকটা টাইপ, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং ইমোশনাল ইন্টেলিজেন্স। প্র্যাকটিক্যাল এবং ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে মূলত, এই প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স নিয়ে তো এতক্ষণ আমরা কথা বললাম, রবার্ট স্টার্নবার্গ এটার পাইনিয়র। তো এই প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের মূল মতই হচ্ছে মানে প্রবলেমটাকে আপনি ওভারকাম করবেন, সাকসেস হবেন। প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স রিলেটেড টু ওভারঅল সাকসেস অফ আওয়ার লাইফ। এখন এটা কেমনে সম্ভব? যারা প্র্যাকটিক্যালি ইন্টেলিজেন্ট পারসন, যারা হাই প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্ট, তারা দেখা গেছে ওই সিচুয়েশনের, এনভায়রনমেন্টের বা রিয়েলিটির কনটেক্সটের যে নর্মস, যে প্রিন্সিপাল, যে স্ট্যান্ডার্ড, সেগুলো তারা লার্ন করে, সেগুলো তারা অ্যাডপ্ট করে, সেগুলো তারা তাদের কাজকর্মে অ্যাপ্লাই করে এবং তারা সাকসেসফুল হয়। আর ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে, এইটার মূল কনসার্নটা হচ্ছে ইমোশনস, আপনার এবং আপনার সারাউন্ডিংস এর ইমোশন, এইটাকে অর্থাৎ টোটাল সিনারিওর আপনি এবং আপনার যে সিচুয়েশনের মধ্যে আছেন সেখানকার ইমোশনাল অ্যাসেসমেন্ট করবেন, আপনি ইভালুয়েট করবেন, তারপরে প্রয়োজন অনুযায়ী ইমোশনটাকে এক্সপ্রেস করবেন, রেগুলেট করবেন, মানে বাড়াবেন। হ্যাঁ, সো ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে আপনার স্কিলস বা সেই অ্যাবিলিটি বা সেই স্কিল যার মাধ্যমে দ্যাট হেল্পস ইউ টু assess, evaluate, express and regulation of your emotions. Not only your emotions আর কি, সারাউন্ডিংস ইমোশন বুঝেও আপনার ইমোশনকে বুঝতে, রেগুলেট করা। হ্যাঁ, সো দেখেন, আপনি আপনার কোন একজন অসুস্থ রিলেটিভসকে দেখার জন্য হসপিটালে যাবেন, রাইট? খেয়াল করেন সবাই। এখন টপিকে আছে নুসরাত জাহান। Nusrat Jahan, suppose you are aiming to visit a patient. স্যার টাইম ক্রস হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে আছে, আর 4-5 মিনিট, 2-3 মিনিট। সো এক্সাম্পলটা দিয়ে শেষ হবে। সো নুসরাত জাহান কোন একজন পেশেন্টকে ভিজিট করতে যাচ্ছে। এখন ওই দিন হচ্ছে ওর ধরেন হচ্ছে বার্থডে। সো ওর কাছের মানুষের সাথে টাইম স্পেন্ড করে এখন কি বললো যে ওকে, বিকেল বেলায় বা সন্ধ্যা বেলায় হসপিটালে পেশেন্ট ওর রিলেটিভসটাকেও দেখতে যাবে। এখন ও তো বার্থডে পার্টিতে ছিল, ওর একটা বার্থডে ভাইব, অ্যাটিটিউড, পোশাক আশাক সবকিছু ওইরকম। তো যখন আপনি হসপিটালে যাবেন, হসপিটালে গিয়ে রুমে আপনার ওই রিলেটিভ ক্যান্সার পেশেন্ট জাস্ট কোনো রকম বেঁচে আছে, যে কোনো সময় মারা যেতে পারে। সো ওই রুমে ঢোকার পর আরো অনেক লোকজন আছে, ওইখানে গিয়ে আপনি যে এতক্ষণ বার্থডে ভাইবে ছিলেন, আপনার অনুভূতি, এক্সপ্রেশন, পোশাক আশাক সবকিছুতে, আপনি কি হসপিটালের ওই রুমে গিয়ে সেরকম বার্থডে ভাইবে থাকতে পারবেন, নাকি আপনার ইমোশনটাকে রেগুলেট করবেন, আপনার মুখে একটু স্যাড স্যাড ভাব আনবেন? কোনটা করবেন নুসরাত জাহান? স্যার স্যাড প্রিটেন্ড করতে হবে। এক্স্যাক্টলি। ওকে, ওকে, পিটেনটা যেন কেমন একটু শোনা যায়, রাইট? তারপরে পিটেন মানে আমরা সত্যিকার অর্থেই কাউকে যখন কষ্ট দেখি আমাদের মধ্যে আস্তে আস্তে ওই ব্যাপারটা চলে আসে। ওকে, প্রিটেন বা রিয়েলিটি সবই হাউএভার ইট ইজ,
খুব সুন্দর করে এক্সাক্ট কথাটাই বলছে, অর্থাৎ আমাদের ইমোশনকে রেগুলেট করতে হবে। ওকে, সো এইটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, হচ্ছে আমাদের সেই সেট অফ স্কিল যার সাহায্যে উই অ্যাসেস, ইভালুয়েট, এক্সপ্রেস এন্ড রেগুলেট ইমোশনস। হ্যাঁ, এটা যখন আমরা করতে পারি তখন আমরা অন্যের জন্য সিম্প্যাথিটাইজ হতে পারি, এমপ্যাথি ফিল করি। হ্যাঁ, কারণ ইমোশন অনুযায়ী কিন্তু আপনি অন্যের প্রতি তার দুঃখ কষ্ট বুঝবেন, ফিল করবেন, তারপরে তার জন্য আপনার খারাপ বা ভালো লাগা কাজ করবে। আপনার সোশ্যাল স্কিল, এই যে আমরা যে কমিউনিকেশন করি, হ্যাঁ, কমিউনিকেশনের অন্যতম মেইন মিডিয়াম হচ্ছে কিন্তু ইমোশনস। সো দুইটা মানুষ তো কমিউনিকেট করে, দুইটা মানুষের বিদ্যমান এক্সিস্টিং ইমোশনাল টিউন যদি না হয়, কমিউনিকেশন কিন্তু ইফেক্টিভ হয় না। বুঝতে পারছেন? আপনি খুব আনন্দের কথা বলতেছেন, সে শুনতেছে না, মুখ গম্ভীর হয়ে আছে, দেখবেন কথাবার্তা বেশি দূর আগাবে না। হ্যাঁ, তো এরকম আর কি ব্যাপারটা। তো এখন আমাকে লাস্ট বলেন তো, জীবনে সাকসেসফুল হওয়ার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স আর ইমোশনাল ইন্টেলিজেন্স? স্যার, স্যার বোথই তো প্রয়োজন, তাই না? আনএভেলেবল পারসন তো অন্যের প্রবলেম বুঝবে না। রাইট। সো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স তো বুঝেন, আপনি ধরেন হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানের ম্যানেজার, সো আপনাকে কিন্তু নর্মস, রুলস, প্রিন্সিপাল এগুলোর দিকেও সজাগ থাকতে হবে। হ্যাঁ, কে কখন অফিসে আসে যায়, কেমন তার ওয়ার্ক ঠিক মতন করতেছে কিনা। আবার আপনি ওই নুসরাত জাহান যেটা বললেন, আনঅ্যাভেলেবল হইলে, অর্থাৎ অন্যের প্রতি ইনডিফারেন্ট হলে, তার ইমোশন, ভালো লাগা, অনুভূতির প্রতি যদি একেবারে আপনি ইনডিফারেন্ট হন, তাহলে কিন্তু মুশকিল। সাপোজ আপনার ওয়ার্কার হচ্ছে, দেখলেন 2-3 জন ওয়ার্কার, আগে তারা ভালো প্রোডাকশন করতো, এখন প্রোডাকশন করে না, কেমন যেন ডাউন থাকে, হ্যাঁ, ডিপ্রেসিভ লাগে। সো আপনি অ্যাজ এ মানে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্ট ম্যানেজার হিসেবে আপনার তো তাকে ফায়ার করে দেওয়ার কথা। ফায়ার তো আসলে সলিউশন না, অন্য ওই জায়গায় যে আসবে তারও তো কোনো না কোনো দিন সেম সমস্যা হতে পারে। তো আপনি কি করবেন? আপনি দেখেন, তাকে ডেকে নেন, তার গায়ে হাত দিয়ে বলেন যে ওকে, আমরা একটা ফ্যামিলির মতন, আমাকে তুমি তোমার ভাই মনে করে পারো বা ফ্যামিলি একজন মনে করো। তো আমাদের জীবনে আপস এন্ড ডাউন থাকে, আচ্ছা আমি কিছু করতে পারবো না, বাট আমাকে বলো, আমি অ্যাটলিস্ট তো তোমার দুঃখগুলো শেয়ার করতে পারবো, শুনতে পারবো। কি হয়েছে বলো, ফ্যামিলিতে সমস্যা, তোমার লাইফ পার্টনারের সাথে সমস্যা, বাবা মায়ের সাথে সমস্যা, সন্তানদের নিয়ে কোনো ইস্যুস, ফ্রেন্ডদের মধ্যে কোনো ইস্যুস, বলো, শুনি। আমি পারলে যতটুকু পারি আমি হেল্প করব। আমরা তো একটা টিম, বলো তুমি। তাকে কাছে নিয়ে তার গায়ে হাত দিয়ে একটু অ্যাফেকশনেটলি যদি আপনি তার দুঃখের কথা যদি শুনতে চান, তখন সে ভাববে, হাই রে, এ তো আমার, এ একেবারে কোর জায়গাটাকে ইম্পর্টেন্স দিচ্ছে, তো এটা আমার ফ্যামিলি। সো সে তখন মানে এক্সপোজ, মানে ইমোশনটা এক্সপ্রেস করার পর পরবর্তী সময়ে দেখবেন আগের চাইতে আরো বেশি উদ্যমে কাজ করতেছে। সো রাইট, আমাদের আসলে দুটো জিনিসেরই ওয়েল ব্যালেন্স আসলে দরকার। ইমোশনাল ইন্টেলিজেন্সও কখনো কখনো সাকসেসের জন্য অপরিহার্য হয়ে যায় আর কি। সো এতটুকুই ইন্টেলিজেন্স চ্যাপ্টার থেকে। ওকে, প্লিজ রেসপন্স টু অ্যাটেন্ডেন্স। সবাই এবার একটু রেসপন্স করেন অ্যাটলিস্ট। জি স্যার।